জনাব মাসুদ কামাল, এই জেনারেল মাসুদের গ্রেফতারের মধ্য দিয়ে আসলে কি কোনো বার্তা দেওয়া সম্ভব যে ভবিষ্যতে কেউ যদি ১/১১ মতন কোনো ঘটনা ঘটাবার চেষ্টা করেন তাদের পরে হলেও অনেক বিলম্বে হলেও একটা বিপদের মুখে পড়তে হতে পারে? এটা আপনি বার্তা ভাবতে পারতেন যদি ১/১১-র কোনো ভূমিকার জন্য ওনাকে অ্যারেস্ট করা হতো। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে মানব পাচারের মামলায়, মানে আদম ব্যবসায়ী করছে, সে আদম ব্যবসা করছে। এই আদম ব্যবসাতে আরও অনেকেই জড়িত ছিল। কে ছিল না? বিএনপির অনেক লিডার জড়িত ছিল, এখানে আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল। তো ওদের সবাইকে ধরেন কেন, ওনাকে ধরলেন কেন? আর আদম ব্যবসার নামে ওনাকে আপনি ধরলেন, তাহলে ১/১১-র প্রভাবটা কোথায় পড়লো? অথচ ১/১১-তে সে কি অন্যায় করে নাই? ওই সময় তো তৎকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল মেজর জেনারেল আব্দুল মতিন, তার নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল যে আপনার এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ যাদের আছে অপরাধ দমন কমিটি, এই জাতীয় কমিটি। সেই কমিটিতে মতিন সাহেব ছিলেন চেয়ারম্যান এবং মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন সদস্য সচিব। এবং যত লোককে ধরা হয়েছে, যে আপনার ব্যবসায়ীদের ধরা হয়েছে, যেটা মাইরা পিঠে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, রাজনীতিবিদদের ধরা হয়েছে, বাইনাস্টিক ফর্মুলা বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়েছে, যেটা এই সব কাজের নাটের গুরুত্ব এই মাসুদউদ্দিন চৌধুরী। আচ্ছা, ওগুলি বাদ দেন, সেটা করছে, তার জন্য বিচার করেন আপনি। কিন্তু তারেক রহমানকে যে পিটানো হয়েছে, তাকে যে ফিজিক্যালি মারা হয়েছে, এটা তো উনি মারছেন। আমরা তো অনেক শুনছি যে উনি নাকি নিজে হাতেই কাজটা করছেন, এরকম কথা আমরা শুনছি। আজকে দেখলাম যে পিপিজে মিস্টার ফারুকি, সেও বলতেছে উনি তাকে মারছেন। তাহলে উনি যদি মেরে থাকেন, একটা পলিটিক্যাল পার্টির লিডারকে আপনি ধরতেই পারেন, ওনার প্রতি কোনো অপরাধ থাকলে ধরবেন, ফৌজদারি অপরাধ থাকলে ফৌজদারি মামলা হবে, রাজনৈতিক অপরাধ করলে তার জন্য ওই মামলা হবে, কোনো সমস্যা নেই। তাকে মারবেন কেন আপনি? মারাটা কি অন্যায় না? তার তো এই একটা যদি মামলা হইতে আমি খুশি হইতাম, যে আপনি একজন লোককে ফিজিক্যালি টর্চার করছেন এবং তাকে পঙ্গু করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব করছেন। তারেক রহমানের সময় যদি লন্ডনে চলে না যেতেন, তাহলে হয়তো আজকে উনি পঙ্গুই থাকতেন, ওখানে উন্নত চিকিৎসার জন্য হয়তো উনি বেঁচে গেছেন। তো আমার কথাটা হলো কি, আমি কি চাই, 111 আসবে না কি আসবে এই আলোচনার পরে, কিন্তু ভাই তার আগে হলো যে একজন লোককে ধরে আপনি তাকে মারবেন কেন? মারতে আপনি পারেন না, মারছে তো তাকে। এবং উনি একজন শীর্ষ পর্যায়ের লিডার ছিলেন ওই সময় উনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। একজন শীর্ষ পর্যায়ের লিডারকে আপনি ফিজিক্যালি টর্চার করতে পারেন? এটা কি অপরাধ না? তার এই অপরাধের শাস্তি হয়, মামলাটা হওয়া উচিত ছিল। মামলা করছে মানব পাচার, কেন? এই ধরনের নমুনা কিন্তু অনেক দেখছি। এই এবিএম খায়রুল হক মামলা করেছে, হত্যা মামলা। ভাই, সেই লোক বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়ে গেছে, তার বিরুদ্ধে আপনি সেই কারণে মামলা করেন। আবার দেখেন যে আজকে একটা ঘটনা দেখলাম যে আপনার পুরান ঢাকার এক ঘটনা ঘটছে, শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, যে রিয়াদ না ফিয়াদ এক ছেলে, 11 বছর ছেলে, তাকে হত্যা মামলা। পরে যেগুলো ছেলে মরেই নাই, আজকে ওই 124 জনকে বেকসুর খালাল দিয়ে দিছে আদালত। যে দিয়ে দিল, আমার কথা হলো কি যে এই 124 জনের মধ্যে শেখ হাসিনা তো আরামে আছেন, ওনার আলাপ বাদ দেন, এখান থেকে মিনিমাম 50-60 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে তো রে ভাই। তাহলে এটার জন্য যে লোক মিথ্যা মামলাগুলো, তাকে কেন ধরা হচ্ছে না? মানে আমার কথা হলো কি যে মামলাটা যেন একজন ছেলের হাতে মোয়া হয়ে গেছে। আপনি একজন লোককে মামলা করবেন, সঠিক কারণে মামলাটা করেন। এবং আমাদের আগের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনি বলতেন যে মানুষ যদি মামলা করে তার অধিকার আছে মামলা করার। হ্যাঁ, মামলা করার অধিকার আছে, কিন্তু সেই মামলা যদি ভুল হয়, ভুয়া হয়, সাজানো মামলা হয়, সেটা দেখার অধিকার কিন্তু রাষ্ট্রের আছে। সে কাজটি রাষ্ট্র করে, যে কারণে কি হয়েছে, যে জেনুইন অপরাধী সে কিন্তু ফালতু মামলা করার কারণে সে মুক্তি পেয়ে যাবে। তো এখন এখানেও কিন্তু তাই, তারেক রহমানকে মাইরা, আমি তো ওই ছবিটা ভুলতেই পারি না। এই যে তারেক রহমান বিছানায় শুয়ে আছেন, খালেদা জিয়া তার একজন মা তার সন্তানের জন্য, সন্তানের এই দুরবস্থা দেখে তার মানে কি প্রতিক্রিয়াটা ছিল। তো সেই ঘটনার পিছনে যে দেয়, তার ওই মামলা করবেন না, তার মামলা করছেন আরেকটা আজগবি মামলা। হয়তো এটা ঠিক আছে মামলা, আমি জানি না, কিন্তু আমি কিন্তু মনে করি যে মামলা যে ঘটনার কারণে হওয়া উচিত সেটাই হওয়া উচিত। জি, ধন্যবাদ। জনাব ইজাজ কবির, আপনার কাছে ফিরে আসি। এই যে জেনারেল মাসুদের যে ভূমিকা ১/১১-র সময়, সেটার জন্য কি সুনির্দিষ্ট মামলা হওয়া প্রয়োজন বলে মনে করেন? দেখেন, আমি একটু পিছের থেকে আসি। মাসুদ সাহেবকে যে অ্যারেস্ট করা হলো, এটা 8টা মামলা। এই 8টা মামলা বিএনপি সরকার আসার আগেই হয়েছে এবং এর মধ্যে 3টা সম্ভবত ওয়ারেন্ট, সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে ধরা হয়েছে। এবং যেসব মামলার ইনভেস্টিগেশন চলছে সেসব মামলার অধীনে থাকা অবস্থায় তাকে বেশ কয়েকবার খোঁজাও হয়েছিল, পাওয়া যায়নি। এই ডিবি পুলিশের প্রধানের যে বক্তব্য থেকে আমি যেটা জানতে পেরেছি আর কি, যেটা দেখলাম মিডিয়ার মাধ্যমে।
সো অ্যাজ এ রেজাল্ট শেষমেশ ওই ওয়ারেন্টের প্রেক্ষিতে ওনাকে খুঁজে পেয়ে অ্যারেস্ট করা হয়েছে। এখন এইখানে যেই মামলাই হোক, যেটাতেই হোক, ওই মামলার কারণে তাকে ধরা হয়েছে এবং সেই মামলাতে ইনভেস্টিগেশন হবে। এখন যেটা হচ্ছে যে 1/11-তে ওনার যে ভূমিকা ছিল সেইখান থেকে ধারণা করা হচ্ছে যে এটা হয়তো একটা প্রতিহিংসামূলকভাবে ওনাকে ধরা হয়েছে বা ইনডাইরেক্টলি কোনো একটা মেসেজ পাঠানোর কথা বলা হচ্ছে, বাট আমি সেরকম মনে করছি না। তার কারণটা হচ্ছে যে 1/11-র কুশলীপ যদি আমি ধরতে চাই তাহলে শুধু সেখানে মাসুদ সাহেব হয়তো বা ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর, বাট আরও অনেকে কি ফ্যাক্টর ছিলেন। এর মধ্যে মনে করেন যে বর্তমান সরকারে যিনি মানে এই ইলেকশন হওয়ার আগে যে ইন্টারিম গভর্নমেন্টে যে সরকার চালিয়েছেন এর মধ্যেও অনেকে ছিলেন। এবং আমি এখন ডিটেলস বলবো না, তবে মহিউদ্দিন আহমেদ সাহেবের 1/11-র বইটা পড়লে অনেকেরই স্মৃতিচারণ হবে। আর যারা ওই 1/11-র সময় যারা অতটা ছিলেন না, ওনারা যদি বইটা পড়েন ওনারা অনেক সময় বুঝতে পারবেন যে আসলে 1/11-র বেলায় কারা কারা সেই কুশলীবরা ছিলেন, কারা কারা সেই কনস্পিরেটররা ছিলেন। এবং সেই কনস্পিরেসিটা ছিল বিএনপির বিরুদ্ধে ছিল না, সেই কনস্পিরেসিটা ছিল গিয়ে হলো একটা আউট অফ পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে দিয়ে, ম্যানিপুলেশনের মাধ্যমে দিয়ে, একটি বিদেশি রাষ্ট্রের সাহায্যের মাধ্যমে দিয়ে আওয়ামী লীগকে সরকারে আনার একটা কনস্পিরেসি ছিল এবং সেটাতে তারা সফল হয়েছে। এবং সেই সফল হতে গিয়ে আমাদের বিএনপির নেতা এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার একটা কোলাটারাল ড্যামেজের মধ্যে পড়েছিলেন। এবং হ্যাঁ, মাসুদ সাহেব যেটা বলেছেন যে এখন যদি ওনার বিদেশে উন্নত চিকিৎসার জন্য না যেতে পারতেন হয়তো ওনার শারীরিক অবস্থা এখন এতটা ভালো থাকতো না। কিন্তু এটা কোনো প্রতিহিংসামূলক বা 1/11 এরকম কোনো মেসেজ না। তবে যদি কোনো সাক্ষ্য প্রমাণ ওইরকম কনক্রিট সলিড কোনো কিছু পাওয়া যায়, আমি মনে করি যে হ্যাঁ, যে ফৌজদারি অপরাধ সেখানে কোনো টাইম লিমিটেশনের বার নেই। তো সেই জায়গাতে যিনি ভিকটিম বা যারা ভিকটিম তারা যদি সিদ্ধান্ত নেয় এবং কনক্রিট কোনো তাদের আলামত বা তাদের কাছে প্রমাণ থাকে, তা আমার মনে হয় সেই ক্ষেত্রে ওনারা মামলা করতেই পারেন, তবে এটা তাদের সিদ্ধান্ত। জি, ধন্যবাদ। আরও একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসবো সারওয়ার তুষার আপনার কাছে। সংসদে এখন পর্যন্ত বেশ কয়েকটি বিতর্ক ঝুলন্ত অবস্থায় রয়েছে, আবারও শিগগিরই অধিবেশন খুললে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তার মধ্যে 133টি যে অধ্যাদেশ সেগুলোর বিষয় যেমন রয়েছে, একই সাথে রাষ্ট্রপতির আদেশ যেটির বলে গণভোট হলো সেটির বৈধতা নিয়েও নানান ধরনের তর্ক বিতর্ক চলছে। দিনের শেষে কি একটা সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে মনে হয়? সমাধান হবে কিনা এটা পুরোপুরি এখন সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে। অধ্যাদেশের ব্যাপারে যেটা বললেন এগুলো পার্লামেন্টেই ওঠার কথা, কারণ আমাদের সংবিধান সেভাবেই বলে। কিন্তু জুলাই সনদ কিংবা গণভোট এবং আদেশ এই প্রশ্নগুলো ডিল করার ব্যাপারটা আলাদা, এবং সেখানেই সংবিধান সংস্কার পরিষদের আলোচনাটা কিংবা প্রস্তাবটা ছিল। এবং সেটা কিন্তু আপনি যেমন বললেন যে আদেশ আসলে আদেশের মাধ্যমে গণভোট হয়েছে, গণভোট কিন্তু আদেশকে অনুমোদন করেছে। গণভোটের প্রথম প্রশ্নটাই কিন্তু যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি অনুমোদন করেন কিনা। ফলে এটার আপনি চাইলে সাংবিধানিক অনেক যুক্তিতর্ক ধরতে পারবেন, এটার অনেক আইনি ভিত্তি আছে কি নাই সেগুলো নিয়ে অনেক সাংবিধানিক কিংবা